তোর স্বামী আজ দুপুরে আমার বুকে হাত দেওয়ার চেষ্টা করেছে আপু। বাড়িতে কেউ না থাকলে তোর স্বামী আমার সাথে অশালীন আচরণ করতে দ্বিধাবোধ করে না। কথাটি শেষ করা মাত্র সপাটে আমার গালে থাপ্পড় মেরে বসলো আমার বড় আপু। আমার চোখ দিয়ে টপ টপ পানি গড়িয়ে পড়ছে। আমি জানতাম আমার আপু আজও এরকম একটা ভুল করবে, কারণ ও আমার থেকেও ওর স্বামীকে সবচেয়ে বেশি বিশ্বাস করে। আমার স্বামী অনেক ভালো মানুষ, তুই খারাপ। স্বামীকে তো কবে খেয়ে বসে আছিস, এখন নিজের চাহিদা মেটানোর খায়েশ আমার স্বামীকে দিয়ে পূরণ করতে চাইছিস? নিজের দোষ ঢাকতে আমার স্বামীর উপর এরকম একটা অপবাদ চাপিয়ে দিতে তোর কণ্ঠস্বর কাঁপল না? মাথা উঁচু করে আমার আপুর দিকে তাকিয়ে চোখে চোখ রেখে বললাম, আমার চাহিদার কথা বললে না? সেই চাহিদা মেটাতে তোমার স্বামীর প্রয়োজন আমার নেই, বরং তুমি হয়তো তোমার স্বামীর চাহিদা মেটাতে পারো না বলে তোমার বিধবা বোনের দিকে আজ তোমার স্বামী হাত বাড়িয়েছে। আজ হয়তো আমার দিকে হাত বাড়িয়েছে, অন্যদিন দেখবে অন্য মেয়ে তোমার সামনে ফুর্তি করবে। তুমি চেয়ে দেখা ছাড়া আর কিছুই করতে পারবে না। কি ভাবছিস তুলি? কারো ডাকে আমার পুরনো স্মৃতিচারণে ব্যাঘাত ঘটল। পেছনে ঘুরে দেখি আমার ঘরে মা এসেছে। মা এগিয়ে এসে আমার সামনে দাঁড়ালেন। আমার মুখের দিকে পলকহীন চোখে তাকিয়ে বললেন, আজও কাঁদছিস? মাকে দেখে যেন আমার মন মুহূর্তে কিশোরী সুলভ হয়ে গেল। মাকে জড়িয়ে ধরে কান্নারত অবস্থায় বলি, মা, আমার কি অপরাধ আছে বলতে পারো? কোন অপরাধে আজ আমি এই সমাজে বিধবার ট্যাগ পেলাম? বড় বোনের কাছে হয়ে গেলাম ওর স্বামীর দিকে হাত বাড়িয়ে দেওয়া চরিত্রহীনা। একটি বারের জন্য আপু জানার চেষ্টা অবধি করেনি আমি কি বলতে চাইছি। মেয়ের কথার বিপরীতে কি বলবেন সে ভাষা নেই নাজমা বেগমের। মেয়ের পিঠে হাত বুলিয়ে মৃদু আওয়াজে বলেন, হায়াত মৌতের ব্যাপারে আমাদের কারোর হাত নেই। ইশফাক আমাদের ছেড়ে চলে গেছে। এটা আমাদের যেন যতই কষ্টদায়ক হোক না কেন, এর চেয়ে কঠিন সত্য ছাড়া আর কিছুই নয়। এই সমাজের মানুষ, তোর বোন তোকে কি বলছে এসব ব্যাপারে কান দেবার দরকার নেই। আমি তোর মা, এখনও জীবিত আছি। আমি তোর পাশে সব সময় আছি। তুলি ওর মায়ের বুকে চুপটি করে আছে, থেকে থেকে হিচকে তুলে কাঁদছে। নাজমা বেগমের যেন মেয়ের কান্না দেখে অভ্যস্ত হয়ে গেছেন, কারণ আজ 4টি বছর ধরে ওনার এই হাসি খুশি থাকা মেয়েটি পৃথিবীর সবচেয়ে দুঃখী মেয়ে। একটু পর আমরা তোর ফুপির বাসায় যাব। নাতাশাকে আজ দেখতে আসবে, আর তোর ফুপি বলেছে তুই নাতাশাকে আজ সাজিয়ে দিবি। মায়ের বুক থেকে মাথা উঁচিয়ে তুলি বলল, কিন্তু মা, আমি যে অপয়া। নাতাশার জীবনের এমন খুশির একটা দিনে ওর কোনো জিনিসে হাত দেওয়া মানে কুনজর দেওয়া হবে মা। তুই এসবে বিশ্বাস করিস? আই কান্ট বিলিভ দিস। আমার কথা বাদ দিলাম, তোর ফুপি যদি শুনে তুই এই কথা বলেছিস তবে তোকে উল্টা লুটকিয়ে তোর পিঠের ছাল তুলে দিবে। এখন কথা না বাড়িয়ে বোরকা পরে তৈরি হয়ে নে, আমি তৈরি হয়ে নিই। নাজমা বেগম মেয়েকে রেখে ঘর ছেড়ে বের হয়ে যাবেন। এমন সময় তুলির কথা শুনে উনি থমকে দাঁড়িয়ে পড়লেন। শিমুল ভাই আছে ওই বাড়িতে? আমি জানি না শিমুল বাড়িতে আছে কি নেই। অতীত ভুলে যা তুলি, এতে তোর যেমন ভালো হবে, এতে তোর আশেপাশের মানুষেরও ভালো হবে। কথা না বাড়িয়ে তৈরি হ। নাজমা বেগম চলে গেলেন। তুলি দীর্ঘশ্বাস ছেড়ে খাট থেকে নেমে আলমারি খুলে বোরকা বের করে তৈরি হয়ে গেল। হ্যান্ডব্যাগ নিয়ে ঘর থেকে বের হয়ে ওর মায়ের ঘরের দরজার সামনে যেতেই দেখল ওর মা বের হয়ে আসছে। এরপর একসাথে বের হয়ে রিকশা চড়ে রওনা হলো ওর ফুপির বাড়ির উদ্দেশ্যে। দু বোন মিলে পরিবারের সকল সদস্যের ছবি দেখছিলাম। হুট করে আমার চোখে পড়ল একটা ছেলে বাবুর ছবি। ন্যাপি পরা, মুখে আঙ্গুল দিয়ে রেখেছে। চেহারার গঠন বলে দিচ্ছে এই ছবির বাবুটা আমাদের শিমুল ভাইয়া। আমি নাতাশাকে দেখাতেই নাতাশা হু হু করে আমার সাথে তাল মিলিয়ে হাসতে লাগলো। এমন সময় কারো পায়ের শব্দ পেলাম আমি আর নাতাশা মাথা উঁচু করে দেখি শিমুল ভাইয়া আমাদের দিকে চোখ গরম করে তাকিয়ে আছে। আমার ঘরে কি করছিস তোরা? কি হলো, জবাব দিচ্ছিস না কেন? জোরে ধমক দিতেই নাতাশা আর আমি কেঁপে উঠলাম। বাড়ির সবার ছবি দেখছিলাম আর এই অ্যালবামটা তোমার ঘরে ছিল, তাই এখানে বসে আমরা দেখছিলাম। তুলে মাথা নিচু রেখে উত্তর দেয় শিমুলকে। কথার ফাঁকে নাতাশা এক দৌড়ে ঘর ছেড়ে বের হয়ে গিয়েছে। তুলি একা একা শিমুলের সামনে দাঁড়িয়ে ভয় পাচ্ছিল। এই, তুই আমার দিকে তাকা, মাথা নিচু করে রেখেছিস কেন? তাকা আমার দিকে।
শিমুলের ফের ধমকে তুলি এবার কেঁদে ফেলল। শিমুল তুলিকে কাঁদতে দেখে হতভম্ব হয়ে গেল। তুলিকে আদর মাখা সুরে বলল, কি হয়েছে পাখিটা, কাঁদিস কেন? আমি তোকে বলেছি আমার দিকে তাকাতে, এতে কান্না করার কি আছে? তুমি জানো আমি জোর গলায় কথা বললে ভয় পাই, আর সেখানে তুমি বারবার আমার সামনে চিৎকার করে কথা বলছো। যা, সরি বললাম তোকে, আর কখনো তোর সামনে জোর গলায় কথা বলবো না। শিমুলকে কান ধরতে দেখে কিশোরী তুলি সেদিন চোখে পানি খিলখিলিয়ে হাসছিল। মায়ের ডাকে স্মৃতির জগৎ থেকে বের হয়ে রিক্সা থেকে নেমে পড়ল। মা রিক্সা ভাড়া মিটিয়ে আমার পেছনে পেছনে আসছে। এই বাড়ির প্রতিটা কোণা আমার খুব পরিচিত, কারণ এই বাড়িতে থেকে শৈশব থেকে কৈশোরে পা রেখেছিলাম আমি। অথচ আজ কয়েক বছর ধরে এই বাড়িতে ঠিক আগের মতো আসা হয় না। কলিং বেল বেজে উঠতেই হাসি মুখে দরজা খুলে বের হয়ে এলো তুলির ফুপি। এতদিন পর ভাইজিকে দেখে আনন্দে বুকে টেনে নিলেন। তুলি মুখে হালকা হাসি রেখা টেনে বলল, কেমন আছো ফুপি? ভালো আছি। তুই এত শুকিয়ে গেছিস কেন পাখি? আর বলিস না শিউলি, তোর ভাইজি না খেয়ে খেয়ে শরীরের এই হাল করে ফেলেছে। নাতাশা কই? পার্লারে গিয়েছে। তোরা উপরের ঘরে গিয়ে বিশ্রাম নে, নাতাশা এলে তোদের সাথে দেখা করবে। আমি আর মা সিঁড়ি বেয়ে যাচ্ছিলাম, এমন সময় আমাদের সাইড কাটিয়ে নিচের দিকে নেমে যায় শিমুল ভাইয়া। প্রথমে নিজের মনের ভুল মনে করলেও মাকে যখন ভালো মন্দ জিজ্ঞেস করলো, তখন সত্যি সত্যি মেনে নিলাম আমার সামনে দাঁড়িয়ে আছে নির্দয়, পাষাণ, নিষ্ঠুর আফজাল শেখ শিমুল। কী রে তুলি, শিমুলকে জিজ্ঞেস করবি না ও কেমন আছে? ফুপির কথা শুনে আমি শিমুল ভাইয়ার দিকে এক পলক তাকিয়ে সিঁড়ি বেয়ে উপরের ঘরে চলে এলাম। যদি একটি বারের জন্য তাকাতাম তাহলে দেখতে পেতাম কেউ আমার দিকে অবাক ঘৃণা মিশ্রিত দৃষ্টিতে তাকিয়ে আছে। ঘরে এসে ওয়াশরুমে ঢুকে দরজা লাগিয়ে চুপ করে দাঁড়িয়ে আছি। এতক্ষণ ধরে চেপে রাখা চোখের পানিগুলো আপনা আপনি গড়িয়ে পড়তে লাগলো। কেন আজ আপনার সাথে আমার দেখা হলো? এত বছর বেশ ছিলাম আপনাকে না দেখে। কেন আমি যেটা চাই না সেটা আমার সাথে হয়? কেন কেন কেন? তুলির চিৎকার বুকের ভেতরে চাপা পড়ে যাচ্ছে, কারণ এই কান্না বা দুঃখ কাউকে প্রকাশ করে দেখানো যায় না। তুলি, দরজা খোল। এই তুলি, দরজা খুলছিস না কেন? মায়ের ডাক শুনতে পেলাম। চোখে মুখে পানি দিয়ে ওয়াশরুম থেকে বের হয়ে এলাম। দরজার কাছে গিয়ে দরজা খুলতেই মা আর ফুপি ঘরে ঢুকে আমাকে জিজ্ঞেস করছে, হঠাৎ করে কি হলো তোর? শিমুলকে কিছু না জিজ্ঞেস করে চলে এলি? আসলে ফুপি, বাইরের কড়া রোদ দিয়ে এলাম তো, হুট করে মাথা ব্যথা করছে, তাই মাথায় পানি দিলাম। দেখছো না চুল ভিজে আছে? বলেই কপালের ভেজা অংশ দেখিয়ে দিল তুলি। তুলির ফুপি আরও কিছু জিজ্ঞেস করবে এমন সময় শিমুল ভাইয়া মা মা বলে ডেকে উঠতেই ফুপি ঘর ছেড়ে বের হয়ে গেলেন। তবে যাওয়ার আগে বলে গিয়েছেন তাড়াতাড়ি নিচে ডাইনিংয়ে চলে যেতে, দুপুরের খাবার সবাই একসাথে খাবে। তুলির ফুপি চলে গেলে তুলির মা দরজা লাগিয়ে মেয়ের সামনে গিয়ে চুপ করে দাঁড়িয়ে আছেন। তুলি ওর মায়ের নীরবতা দেখে বুঝতে পেরেছে ওর মা ওর উপর অনেক রেগে আছে। তুলি ওর মায়ের মুখোমুখি দাঁড়িয়ে ওর মায়ের ডান হাতে হাত নিজের হাতের মুঠে নিয়ে বলল, মা, রেগে আছো কেন? তোর এই জিদ কবে যাবে তুলি? শিমুল তোর চেয়ে বয়সে গুনে গুনে 10 বছরের বড়। সেই ছেলেকে তুই কিছু জিজ্ঞেস না করে চলে এসেছিস। বড়দের কিভাবে সম্মান করতে হয় সেটা তুই জানিস না? ছেলেটা কি ভাবলো তোর আচরণ দেখে? কাকে তুমি কি জিজ্ঞেস করতে বলছো মা? তোমার ভাইয়ের পুত্রকে কি জিজ্ঞেস করব আমি? আর 4 বছর ধরে সে কি আমার খবর নিয়েছে আমি মরে আছি নাকি বেঁচে আছি? আমি তোর এত প্রশ্নের উত্তর জানি না, শুধু এতটুকু বলবো, তুই এখনও সে ছোট্ট তুলি নেই যে শিমুলের কাছে গিয়ে রাগ অভিমান নিয়ে দাঁড়িয়ে থাকবি আর শিমুলের সে ছোট্ট তুলির রাগ ভাঙাবে। কথাটি বলে মেয়ের হাত থেকে নিজের হাত ছাড়িয়ে ঘর থেকে চলে গেলেন। তুলি স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। সত্যিই তো, এখন তো তুলি অনেক বড় হয়ে গিয়েছে, ওর আবার কিসের রাগ অভিমান? তুলি নিজেকে স্বাভাবিক করে নিচে ডাইনিংয়ে চলে গেল। গিয়ে দেখল ডাইনিংয়ে একা বসে ভাত খাচ্ছে শিমুল। তুলি এক কদম পিছিয়ে যাবে এমন সময় তুলি দেখতে পায় শিমুল হিচকি তুলছে। টেবিলে পানি নেই দেখে তুলি দ্রুত কিচেন থেকে পানির জগ এনে গ্লাসে পানি ঢেলে শিমুলের দিকে এগিয়ে দিল। শিমুল চোখের সামনে পানির গ্লাস দেখতে পেয়ে কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলে গ্লাসটা হাতে নিয়ে ঢকঢক করে পানি পান করল। শিমুল গ্লাসটা টেবিলের উপর রেখে ধন্যবাদ শব্দটা উচ্চারণ করতে গিয়েও থেমে গেল, কারণ ওর সামনে দাঁড়িয়ে আছে তুলি।
মুহূর্তের মাঝে শিমুলের কপালে শিরা ফুলে উঠল। টেবিলের উপর থেকে খাবারের প্লেট ধাক্কা দিয়ে ফেলে দিয়ে জোর গলায় তুলিকে উদ্দেশ্য করে বলে, আমার সামনে এসে দাঁড়ানোর সাহস তোকে কে দিয়েছে? এসেছিস ভালো কথা, কিন্তু পানি কোন সাহসে দিয়েছিস? শিমুলের চিৎকারের শব্দে তুলি ভয়ে কাঁপছে। শিমুলের হুট করে এইভাবে রেগে যাওয়ার কারণ বুঝে উঠতে পারছে না তুলি। কিছুটা সাহস নিয়ে তুলি শিমুলকে বলে, কি এমন ক্ষতি করেছি তোমার যার জন্য এরকম বিহেভ করছো আমার সাথে? পানি তো দিয়েছি তোমায়, তোমার কষ্ট হচ্ছিল দেখে দিয়েছি, তাছাড়া ফুপি এখানে থাকলে আমি কখনই তোমার সামনে আসতাম না। বাহ, কথার জবাব দেওয়া পর্যন্ত শিখে গেছিস। তাছাড়া তোদের মতো মেয়েরা এর চেয়ে বেশি কিছু বলতেও জানে, করতেও জানে। কথাটি বলে টেবিল ছেড়ে সদর দরজা পেরিয়ে যাবার আগে তুলির প্রশ্ন শুনে থমকে দাঁড়িয়ে পড়ল শিমুল। আমার মতো বলতে তুমি কি বোঝাতে চাইছো? তুলির প্রশ্ন শুনে বিদ্রুপের হাসি দিয়ে শিমুল বলে, উত্তর দিতে আমি বাধ্য নই। তাছাড়া তোর সাথে আমার প্রশ্ন উত্তরের সম্পর্ক কবে শেষ হয়ে গিয়েছে? কথাটি বলে আর অপেক্ষা করেনি, শিমুল বের হয়ে যায় বাড়ি থেকে। শিমুলের কাছ থেকে কোনো দিন এমন কথা শুনতে হবে এই কথা কখনো মাথায় আসেনি তুলির। তুলি শিমুলের কথা শোনার পর 1 মিনিটের জন্য সেখানে দাঁড়ায়নি তুলি, দৌড়ে চলে গেল নাতাশার রুমে। এরপর 2 হাঁটুতে মাথা গুজে 2 চোখের অঝরে অশ্রু ঝরাচ্ছে। ক্লাস 8-এ পড়ার সময় স্কুলের সাংস্কৃতিক অনুষ্ঠানে গানের প্রতিযোগিতায় অংশগ্রহণ করে তুলি। যাও পাখি বলো তারে গানটি তুলির জন্য সিলেক্ট করে দেয় তুলির স্কুলের গণিত টিচার। তুলি যে গানের প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে এই ব্যাপারে ওর পরিবারের কেউ জানে না, কারণ তুলির বাবা নাচ গান পছন্দ করে না। নাতাশা এবং গণিত টিচারের অনেক বোঝানোর পর তুলি ওর পরিবারের আড়ালে প্রতিযোগিতা পার্টিসিপেট করার সাহস জোগাড় করে। স্কুলের টিফিনের সময় গানের প্র্যাকটিস করতে থাকে, কারণ বাড়িতে তো আর প্র্যাকটিস করতে পারবে না। দেখতে দেখতে সাংস্কৃতিক অনুষ্ঠানের দিন ঘনিয়ে এলো। সেই দিন তুলি সোনালি পাড়ের সাদা শাড়ি পরে, চোখে কাজল, ঠোঁটে হালকা লিপস্টিক, চুল খোপা করে গুজে দেয় লাল গোলাপ, কানে গলায় রোজকারের মতো খালি। প্রতিদিন নাতাশা আর তুলি একসাথে স্কুলে না গেলেও আজ একসাথে যাবে, কারণ দুজন মিলে একই রঙের শাড়ি গায়ে জড়িয়ে অনুষ্ঠানে যোগ দিবে। রিকশার টুংটাং বেল বাজতেই তুলি বুঝে নেয় নাতাশা চলে এসেছে। ঘর থেকে বের হয়ে ওর মা এবং বড় বোনের কাছ থেকে বিদায় নিয়ে বাড়ি থেকে বের হয়ে রাস্তায় এসে দেখে রিকশায় বসে আছে স্কুল ড্রেস পরিহিত নাতাশা। তুলি এক হাতে শাড়ির কুচি ধরে ভ্রু কুচকে এগিয়ে যায় রিকশার দিকে। রিকশায় বসে থাকা নাতাশার কাছে গিয়ে তুলি প্রশ্ন করে, কী রে তুই স্কুল ড্রেসে? আমাদের দুজনের তো শাড়ি পরার কথা ছিল। শাড়ির কথা আর বলিস না পাখি, দেখ তোর পেছনে কে দাঁড়িয়ে আছে। মিনমিনিয়ে কথাগুলো বলে সুবোধ বালিকার ন্যায় চুপচাপ বসে রইল নাতাশা। তুলি বিরক্তির চাহনি নিয়ে পেছনে তাকালো, আর যাকে দেখল এতে তুলির সকল সাহস আর বিরক্তি মুহূর্তে বিলীন হয়ে গেল, কারণ বাইকের উপরে বসে আছে শিমুল। তুলি তৎক্ষণাৎ নাতাশার দিকে ফিরে নিচু কণ্ঠে বলল, শিমুল ভাইয়া কি আমাদের সাথে স্কুল পর্যন্ত যাবে? নাতাশা রিকশায় বসা থাকা অবস্থায় নিচু হয়ে তুলির কানে কানে ফিসফিস করে বলে, স্কুলে যাবে এবং তোর গানও শুনবে, এরপর আমাদের বাড়িতে তোকে নিয়ে যাবে আমাদের সঙ্গে করে। এমন কথা শুনে তুলির অবস্থা ছেড়ে দে মা, কেঁদে বাঁচি। যেখানে বাবা মাকে না জানিয়ে গান গাইবে স্কুলে, সেখানে কি না শিমুল ভাই উপস্থিত থাকবে? তাহলে তো বাবা মা জেনে যাবে আমি স্কুলে গান গেয়েছি, আর সব কিছু শিমুল ভাইয়ের কাছ থেকে জানার পর বাবা আমাকে মেরে তক্তা বানিয়ে ফেলবে। কী রে পাখি, আজ কি উড়ে উড়ে স্কুলে যাবি? শাড়ি পরে আছিস, চাইলে উড়ে যেতে পারবি না। একটা কাজ কর, কষ্ট করে রিকশা চড়ে স্কুলে চলে যা। আজ সারাদিন তোদের বডিগার্ড হিসেবে আমি আলফাজ শেখ শিমুল, আমি দায়িত্ব গ্রহণ করলাম। আমি মাথা নিচু করে রেখেছি লজ্জায়, কারণ আমি শাড়ি পরেছি আর শিমুল ভাই দেখে ফেলছে। আমার ডান হাতে কারো স্পর্শে পেতে মাথা উঁচু করে দেখি শিমুল ভাই আমার সামনে দাঁড়িয়ে আছে। কখন এলেন উনি? মাত্র না বাইকে বসেছিলেন? হাতে কাজলের দাগ লেগে আছে, তাই টিস্যু দিয়ে মুছে দিলাম। রিকশায় উঠে বস, যদি তোর স্কুলের অনুষ্ঠানের জন্য দেরি হয়ে যায়। আমি রিকশায় উঠে বসতেই আমার শাড়ির আঁচল তুলে আমার কোলে রেখে দিলেন শিমুল ভাইয়া। রিকশা চলতে শুরু করলো। আমাদের পেছনে পেছনে শিমুল ভাইয়া বাইকে আসছে। সাংস্কৃতিক অনুষ্ঠানের শেষ পর্যায়ে আমাকে গান গাওয়ার জন্য স্টেজে ডাকা হয়। নাতাশা আমাকে গুড লাক উইশ করলো। আশেপাশে কোথাও তাকিয়ে শিমুল ভাইয়াকে দেখতে পেলাম না। নাতাশা আমাকে জানালো শিমুল ভাইয়া জরুরি একটা কাজে ওনাদের বাড়িতে চলে গিয়েছে। শিমুল ভাইয়ের চলে যাওয়ার কথা শুনে ভীষণ খুশি হয়েছি।
কারণ উনি থাকলে আমার গলা দিয়ে গানের সুর না বেরিয়ে কাকের কাকা বের হবে। আমি কাপা শরীরে স্টেজে উঠে মাইক্রোফোন হাতে নিলাম। অতঃপর যাও পাখি বলতারে বলে গান শুরু করেছিলাম। গান শেষ হবার পর সকলের করতালিতে মুখরিত স্কুল মাঠ প্রাঙ্গণ। স্টেজ থেকে নেমে পড়লাম। আমার অনেক স্কুল ফ্রেন্ড, সিনিয়র জুনিয়র সকলেই আমার গানের গলার প্রশংসা করে। অবিশ্বাস্যভাবে গানের প্রতিযোগিতায় প্রথম হলাম আমি। প্রধান অতিথির কাছ থেকে পুরস্কার পেলাম। অনুষ্ঠান শেষ হবার পর স্কুল থেকে বের হয়ে এলাম আমি আর নাতাশা। রিকশার জন্য অপেক্ষা করছিলাম। এমন সময় আমাদের সামনে একটি বাইক এসে থামল। শিমুল ভাইয়া বাইক নিয়ে এসেছেন। কী রে পাখি, তোর কাকা শেষ হয়েছে নাকি কাউকে গান না শুনিয়ে লেজ গুটিয়ে পালিয়ে যাচ্ছিস? কী যে বলো না ভাইয়া, তুলি আজ গানের প্রতিযোগিতায় প্রথম হয়েছে। সকলেই ওর গানের গলার যে প্রশংসা করেছে, আর তুমি কিনা বলছো কাকা। নাতাশা রাগী কণ্ঠে ওর ভাইকে কথাগুলো বললেও পরে যখন বুঝতে পারল ও কার সামনে কী বলছে, তখন জিভায় কামড় দিয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। শোন, আমি জানি পাখির গলা কেমন, সবগুলোর মাথা নষ্ট, তাই অমন কাকা গলার সুর শুনে প্রথম স্থানের পুরস্কার ওর হাতে দিয়েছে। বেশি কথা বলবি না, এখন বল তোদের নিয়ে বাড়িতে যাব কি করে? বাইকে তো আর 3 জন মানুষের জায়গা হবে না। দাঁড়া, আমি সামনের মোড় থেকে একটা রিক্সা ডেকে নিয়ে আসি। শিমুল ভাইয়া চলে গেলেন রিক্সা খুঁজতে, আর নাতাশা আমাকে ওর ভাইয়ের কথায় রাগ করতে বারণ করছে। আমিও রাগ করিনি, কারণ আমি জানি আমাকে শিমুল ভাইয়া যা বলে সবই রাগানোর জন্য। কিছু সময় পর শিমুল ভাইয়া রিক্সা নিয়ে এলে আমি আর নাতাশা রিক্সায় বসে পড়লাম। শিমুল ভাইয়া রওনা হলেন ওনার বাইক নিয়ে, আর আমাদের রিক্সা রওনা হলো শিমুল ভাইয়াদের বাড়ির উদ্দেশ্যে। কী রে, এমন আবেলা শুয়ে আছিস কেন পাখি? চোখ বুজে অতীতের স্মৃতিগুলো যখন মনে করতে ব্যস্ত, ঠিক তখনই কারো ডাকে আমি স্মৃতির জগৎ থেকে বের হয়ে এলাম। চোখ মেলে তাকিয়ে দেখি নাতাশা আমার দিকে চিন্তিত ভঙ্গিতে তাকিয়ে আছে। ইশফাক ভাইয়ার কথা ভেবে কান্না করছিস পাখি? নাতাশার কথা শুনি আমি অবাক হয়ে গালে হাত রাখতেই পানির উপস্থিতি টের পেলাম। তবে কি আমি পুরনো স্মৃতির পাতায় লেখা শব্দগুলোকে মনে করে কষ্ট পেয়েছি? যদি নাই বা পেয়ে থাকি, তবে আমার চোখে পানি এলো কেন? ইশফাককে মনে পড়ার কারণ ওর মৃত্যু হয়েছে বলে সমাজ আমাকে বিধবা বলতে পারে। ইশফাকের মৃত্যুতে যেমন ইশফাকের হাত নেই, ঠিক তেমনিভাবে আমার নিজের গায়ে বিধবা নামক যে তকমা লেগেছে, সেটাতে আমার হাত নেই। জানালার দিকে তাকিয়ে কথাগুলো বলছে তুলি। নাতাশা সব কথা শোনার পর দীর্ঘশ্বাস ফেলা ছাড়া আর কিছুই করার নেই। চোখের পানি মুছে জানালার কাছ থেকে সরে এসে নাতাশার পাশে এসে বসল তুলি। নাতাশার হাতের উপর হাত রেখে তুলি বলল, সাইমনের কি খবর, আর তোদের রিলেশনশিপ? সাইমনের নামটি শোনার পর নাতাশার মুখে লজ্জার আবির্ভাব হলো। মাথা নিচু করে নাতাশা উত্তরে বলে, আজ সাইমনের পরিবার আসবে। কিভাবে যেন সাইমন ওর পরিবারকে কনভিন্স করেছে, আর আজ আমাদের বাসায় আসবে বিয়ের কথাবার্তা পাকা করতে। অথচ ভাইয়া আর মা জানে ওনারা আমাকে দেখতে আসবে। সবই বুঝলাম, কিন্তু শিমুল ভাইয়া বা ফুপি যদি রাজি না হয়? চিন্তিত মুখে কথাটি বলল তুলি। রাজি না হয়ে উপায় নেই, কারণ সাইমন ছেলেটা এমন যাকে দেখলে রিজেক্ট করার কোনো কারণ নেই। দোয়া করি তুই সাইমনের সাথে সুখে থাক। তুই তো সেজেগুজে পার্লার থেকে এলি, আর মা আমাকে এখানে কি বলে নিয়ে এসেছে জানিস? বলেছে তোর ফুপি তোকে বলেছে নাতাশাকে সাজিয়ে দিতে। এখন বল তো কেমন লাগে? মামি জানে তোকে কিভাবে রাজি করাতে হয়। আমাকে না হয় না সাজিয়ে দিবি, কিন্তু তুই তো সাজতে পারিস। নাতাশার কাছ থেকে এমন কথা তুলি হয়তো আশা করেনি। অবাক মিশ্রিত চাহনিতে তাকিয়ে তুলি নাতাশাকে বলে, আমার সাজ কার জন্য নাতাশা? যার জন্য আমার সাজ সেই তো নেই। এখন আমার রূপ কেউ দেখবে না, বরং এই সাজে আমাকে কেউ দেখলে বাঁকা নজরে দেখবে। আমি যেভাবে আছি বেশ আছি। তুই ঠিক নেই তুলি। তোর বয়স কত হয়েছে? এভাবে সাদা শাড়ি পরে তুই কাকে কি বোঝাতে চাইছিস? এই সমাজকে তুই বোঝাতে চাইছিস যে তুই বৈধব্য গ্রহণ করেছিস? আমি কাউকে কিছুই বোঝাতে চাই না। ইশফাকের নামে সাদা শাড়ি আমার কাছে আশীর্বাদ স্বরূপ। এই একটা মানুষকে যতটা সম্মান করা যায় ততটাই কম হবে। আমার শরীরের কমতি মেনে নিয়ে আমাকে তার স্ত্রী হিসেবে গ্রহণ করেছিল, কিন্তু সেই মানুষটার স্ত্রী হিসেবে আমি এক রাতের জন্য থাকতে পারিনি। সেই মানুষটার কি অপরাধ ছিল, আর আমার কি অপরাধ ছিল বলতে পারবি নাতাশা? নাতাশা কি উত্তর দেবে জানে না, তবুও তুলিকে সান্ত্বনা দেওয়ার জন্য তুলি 2 হাত ধরে ধরে বলল, জন্ম যেদিন হয় মৃত্যু সেদিন থেকে তাড়া দিতে থাকে। হয়তো
আজ নয়তো কাল, কিন্তু মৃত্যু একদিন আসবে। ইশফাক ভাইয়ার জন্য এখন দোয়া ছাড়া আর কিছুই করতে পারবি না। আর রইল তোর কথা, তুই এতটা বড় হয়ে যাসনি, বুঝলি? এই সাদা কাপড় পরা বাদ দে, সামনের দিকে অগ্রসর হ। এখন চল সুন্দর দেখে একটা 3 পিস পরে নি। আমি জানি এখন তুই বলবি, তাই বলছি সাজগোজের দরকার, শুধু 3 পিস পরে নি। তুলি নাতাশার কথায় হার মেনে নিয়ে রাজি হলো, কারণ আজ নাতাশার অনেক গুরুত্বপূর্ণ একটা দিন। মেয়েটাকে বারণ করে দিলে মন খারাপ করে বসে থাকবে। সন্ধ্যার কিছু সময় পর সাইমনের পরিবার চলে আসে। ওনারা এসে তাগাদা দিচ্ছেন নাতাশাকে দেখার জন্য। তুলির ফুপি নাতাশার ঘরে গিয়ে তুলিকে উদ্দেশ্য করে বলেন, তুলি, নাতাশাকে নিয়ে আয় তো। নাতাশা মাথার ঘোমটাটা আরেকটু বড় করে দে। কথাটি বলে আবারও তাড়াহুড়ো করে চলে গেলেন। নাতাশা ওর ঘোমটা বড় করে দিল। তুলি এসে নাতাশার হাত ধরে নিচে ড্রয়িং রুমে নিয়ে যাচ্ছে। তুলি নাতাশাকে সাইমনের মায়ের পাশে বসিয়ে দিয়ে কিচেনে চলে গেল। এদিকে নাতাশাকে দেখে সাইমনের বাবা মা ভাইয়ের বউ পছন্দ করে। ওনারা বিয়ের পাকা কথা বলতেই নাতাশার বাবা জানায়, মাশাআল্লাহ, ছেলে আমাদের পছন্দ হয়েছে, কারণ সাইমন ব্যক্তিগতভাবে আমার পরিচিত। বিয়ের পাকা কথা যেহেতু আজই বলতে চাইছেন, তাহলে আমি বলবো আগামী শুক্রবার বিয়ের দিন ধার্য করতে, কারণ আমার একমাত্র ছেলে এবং নাতাশার বড় ভাই শিমুল 15 দিন পর আবারও ডিউটিতে যোগ দিতে বান্দরবান চলে যাবে। আলহামদুলিল্লাহ, তাহলে আগামী শুক্রবার বিয়ের দিন ধার্য করা হলো। সাইমনের পরিবার চলে গেল। নাতাশা ওর ঘরে গিয়ে বসে আছে। লজ্জায় নিজের বাবা মায়ের সামনে যেতে ইচ্ছে করছে না। মেহমানরা চলে যাবার পর থেকে তুলি ওর মা আর ফুপির সাথে কাজে সাহায্য করছে। কাজ শেষ হতেই সবাই একসাথে খেতে বসলো। তুলি আর নাতাশা পাশাপাশি চেয়ারে বসে খাবার খাচ্ছে। নাতাশার বাবা খাবার খেয়ে সেই কখন ঘরে চলে গিয়েছে। তুলির মা আর ফুপি আরও পরে খাবেন বলে জানিয়েছে। নাতাশা আর তুলি রাতের খাবার শেষ করে ঘরে চলে গিয়েছে। সকালে বেশ কাজ আছে, কারণ বিয়ের আর মাত্র 5 দিন বাকি। রাত তখন বেশ গভীর। ব্যস্ততম শহরের মানুষেরা বুঝি ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে। ঘুম নেই তুলির চোখে। 2 চোখ বুঝলে মনে পড়ে যায় কারো আকুতি ভরা টলটলে কৃষ্ণা পাখি। বেঁচে থাকার আকুলতা ছিল সেই দৃষ্টিতে, কিন্তু উপরওয়ালা তো অন্য কিছু ভেবে রেখেছিলেন, তাই তো সবাইকে ছেড়ে চলে গেলেন না ফেরার দেশে। তুলি ধীর পায়ে খাট থেকে নেমে দরজা খুলে বের হয়ে ছাদের উদ্দেশ্যে যাওয়ার জন্য হাঁটতে লাগলো। ছাদে প্রবেশ করার পর চাঁদের এক ফালি কিরণ তুলির পুরো শরীরকে ছুঁয়ে দিচ্ছে। আকাশে আজ পূর্ণ চাঁদের দেখা মিলেছে। সে চাঁদের আলোয় পরিপূর্ণ হয়ে আছে পুরো চট্টগ্রাম শহর। তুলি হাঁটতে হাঁটতে ছাদের রেলিংয়ের পাশে গিয়ে দাঁড়ালো। এরপর মাথা উঁচু করে আকাশের চাঁদের দিকে তাকিয়ে বলছে, আচ্ছা চাঁদ মামা, লোকে বলে তোমার গায়ে নাকি কলঙ্ক আছে। তুমি যদি আমাদের মামা হও তবে তো তুমি পুরুষ। তাহলে কি এই পৃথিবীতে পুরুষেরও কলঙ্ক আছে, নাকি এই সমাজের মিথ্যা কল্প কথাকে বিশ্বাস করা ঠিক হবে না? কি হলো, উত্তর দাও। চাঁদ মামা তোকে উত্তর দিবে কেন? সে কি তোর বেতনভুক্ত কর্মচারী? আর এত বড় মেয়ে হয়ে চাঁদ মামার সাথে কথা বলিস, লজ্জা করে না? এত রাতে ছাদে পুরুষ কণ্ঠ শুনে ভয়ে তুলির হাত পা কাঁপছে। এই রাতে ছাদে তেনারা ছাড়া আর কে বা কথা বলবে? তুলি ভয়ে ভয়ে পেছনে ঘুরে তাকাতে নিজের থেকে 4 ইঞ্চি দূরত্বে একজন পুরুষের অবয়ব দেখতে পেয়ে ভয়ে যেই না তুলি চিৎকার দিতে যাবে, অমনি তুলির মুখ চেপে ধরল শিমুল। আরে আমি তোর শিমুল ভাইয়া, এত রাতে তোর চিৎকার শুনলে লোকে কি ভাববে? তুলি যখন বুঝতে পারল ওর সামনে দাঁড়ানো পুরুষটি শিমুল, তখন জোর করে নিজের মুখের উপর থেকে শিমুলের হাত সরিয়ে দিল। শিমুলকে পাশ কাটিয়ে হেঁটে ছাদ থেকে নেমে যাওয়ার সিদ্ধান্ত নেয় তুলি। শিমুলকে পাশ কাটিয়ে 2 কদম এগিয়ে যাবার পর তুলির হাতে টান পড়ে। তুলি চোখ বন্ধ করে থমকে দাঁড়িয়ে পড়ে। পেছনে না তাকিয়ে নিজের হাত ছাড়িয়ে নেবার চেষ্টা করতে থাকে, কিন্তু পারছে না। আমার হাত ধরে রেখেছেন কেন? আমি যদি জানতাম আপনি ছাদে ছিলেন তবে আমি কখনোই ছাদে আসতাম না। কেন? আমি কি তোকে কখনো বলেছি যে আমি যেখানে থাকবো তুই সেখানে থাকতে পারবি না? তুলির হাত ছেড়ে দিয়ে ছাদের রেলিংয়ের কাছে গিয়ে দাঁড়িয়ে প্রশ্ন করল শিমুল। তুলি মেকি হাসি দিয়ে শিমুলকে বলে, এই কথাটা আমিও ভাবছি, কিন্তু আজ দুপুরের ঘটনার পরও কি তোমার মনে হয় শিমুল ভাইয়া আমাদের মাঝে সে আগের মতো স্বাভাবিক সম্পর্কটা আছে? দুপুরের কথা যেহেতু টানছিস, তাহলে একটি কথা না বলে থাকতে পারছি না। তোকে আমি কেন সহ্য করতে পারি না? কিন্তু তোকে যে এইটুকু থেকে অনেক বড় হতে দেখেছি, তাই তোকে চোখের সামনে দেখলে সহ্য করে নিতে হয়।
আমার মস্তিষ্ক তোকে ঘৃণা করতে চায়, কিন্তু আমার মন বলে তুলিকে শুধু শুধু ঘৃণা করি কী লাভ। শিমুলের মুখ থেকে ঘৃণা শব্দটা শোনার পর তুলি যেন কিছু বলার ভাষা হারিয়ে ফেলেছে। নিজেকে যথেষ্ট পরিমাণে স্বাভাবিক রেখে তুলি হেঁটে গিয়ে শিমুলের পাশে দাঁড়িয়ে সামনের বহুতল ভবনের দিকে তাকিয়ে বলে, তুমি আমাকে ঘৃণা কেন করতে চাইছো? বিষয়টা কেমন যেন অবিশ্বাস্য লাগছে আমার কাছে। আরে ঘৃণা তো তোমাকে আমার করার কথা। তুলির অস্তিত্ব নিজের খুব কাছে উপস্থিতির টের পেয়ে শিমুল নড়ে চড়ে দাঁড়ায়। এরপর খুব মনোযোগ সহকারে তুলির কথা শুনে উত্তর দেওয়ার জন্য তৈরি হয়। তুলির ঘৃণা শব্দটা যতটা সহজে উচ্চারণ করা যায়, ঠিক ততটা কি এই ঘৃণাকে বাস্তবায়ন করা যায়? যায় না রে, ঘৃণা করা যায় না। তুই আমাকে ঘৃণা করিস এটা আমি জানি, এবং আমার পরিবারের সকলেই জানে, কিন্তু সেদিন আমার অপরাধে ইশফাকের মৃত্যু হয়নি। ট্রাস্ট মি। ইশফাক আমার প্রাণের চেয়ে প্রিয় বন্ধু ছিল। ওকে আমি কিভাবে মৃত্যুর মুখে ফেলে আসব? তুমি ইশফাকের মৃত্যুর কারণ। তোমার কারণে ইশফাক ওর পরিবার আমাকে ছেড়ে চলে গিয়েছে। কি এমন হতো যদি তুমি তোমার শরীরের একটুখানি রক্ত আমার ইশফাককে ভিক্ষাস্বরূপ দান করতে? সেদিন আমি দেখেছিলাম ইশফাকের চোখে বেঁচে থাকার আকুলতা। শুধুমাত্র তোমার কারণে আজ আমি ইশফাকের বিধবা নামে পরিচিত। যে তুমি আমার শরীরে সামান্য ধুলো লাগতে দাওনি, সেই তুমি আমার শরীরে বিধবার ট্যাগ লাগিয়ে দিয়েছ। এখন তোমার মুখ থেকে ঘৃণা নামক শব্দটা শোনার পর আমি বলতে বাধ্য হচ্ছি, আমি তোমাকে ঘৃণা করি, কারণ তুমি একজন খুনি। কথাগুলো বলে একদরে ছাদ থেকে চলে যায় তুলি। তুলির মুখ থেকে এত তিক্ত বাক্য শোনার পরও শিমুলের অভিব্যক্তি পরিবর্তন হয়নি। আকাশে চাঁদের দিকে হাসি মুখে তাকিয়ে বলছে, দেখলে তো চাঁদ মামা, তুলি আমাকে ভুল বুঝেছে। আমার দেহের এক ফোঁটা রক্ত অবশিষ্ট থাকলে আমি ইশফাককে দিয়ে দিতাম। কিন্তু পুরো কথা সম্পূর্ণ না করে শিমুল ছাদ থেকে নেমে ওর ঘরের দিকে হেঁটে যাচ্ছে। ঘরের দরজা খুলে লাইট অন করলো। এরপর কাছে গিয়ে আলমারি খুলে ড্রয়ার খুলে পেন ড্রাইভ বের করে আলমারির দরজা বন্ধ করে খাটের উপরে গিয়ে বসলো। পেন ড্রাইভ ল্যাপটপের সাথে কানেক্ট করলো। পুরনো ফাইলে কপি করে রাখা একটি ভিডিও প্লে করে চোখ বুজে শুয়ে পড়ল শিমুল। ভাবতে লাগলো সোনালি পাড়ের সাদা শাড়ি, খোপায় ফুল গুজে দেওয়া কোনো এক ষোড়শী কন্যার কথা, যার গান প্রকাশ্যে শুনতে লজ্জা পাবে ভেবে দূরে দাঁড়িয়ে ভিডিও করে রেখেছিল একাকে গান শোনার লোভে। সোনারও পালঙ্কি ঘরে লিখে রেখেছিলাম দাঁড়ি, যাও পাখি বলো তারে, সে যেন ভোলে না মরে। সুখে থেকো, ভালো থেকো, মনে রেখো এ আমারে। বুকের ভেতর নোনা ব্যথা, চোখে আমার ঝরে কথা, এপার ওপার তোলপার একা। বুকের ভেতর নোনা ব্যথা, চোখে আমার ঝরে কথা, এপার ওপার তোলপার একা। সকাল থেকে বাড়ির প্রত্যেকটি মানুষ বিভিন্ন কাজে ব্যস্ত। তুলির মা এবং ফুপি রান্না করছে। নাতাশা এবং তুলি দরজা, জানালা, টেবিল, সোফার কভার পরিবর্তন করে নতুন কভার লাগিয়ে দিচ্ছে। বাকি রইল ঘর মোছা। এই সব কাজ করার জন্য টুনির মা আছে। নাতাশার মোবাইলে কল আসার পর নাতাশা ওর ঘরে চলে যায়। তুলি একা বসে কী যেন ভাবছিল, এমন সময় বাড়ির সদর দরজা দিয়ে 5 জন মানুষ প্রবেশ করলো। কী রে, বাড়ির মানুষ নাই নাকি? শিউলি, নাতাশা। তুলি ওর দাদির কণ্ঠ পেয়ে অবাক হয়ে মাথা উঁচু করে তাকাতেই দেখতে পেল ওর ছোট চাচা, চাচি, চাচাতো 2 ভাই এবং দাদিকে। তুলি দ্রুত পায়ে এগিয়ে গিয়ে ওর দাদির সামনে গিয়ে বলল, কেমন আছো দাদি? তুলির দাদি হালিমা বেগম তুলিকে চোখের সামনে দেখে মুহূর্তের মাঝে চোখ মুখ অন্ধকার করে বললেন, সকাল সকাল যাত্রা করে তোর মুখটা দেখিয়ে তো আমার সারাদিন আজ খারাপ করে দিলি, পোড়া কপালি। সর সামনে থেকে, তোর মা আর ফুপি কই? তুলি ওর দাদিকে দেখে যতটা হাসি মুখে ছিল, এখন ওর দাদির মুখ থেকে এমন বাক্য শুনে হৃদয়ে যেন সহস্র আঘাতে জর্জরিত হয়ে যাচ্ছে। চোখের পানি আড়াল করে ওর দাদির সামনে থেকে চলে গেল ওর মায়ের কাছে। তুলি ওর মা এবং ফুপিকে মেহমানের আসার খবর জানিয়ে দিয়ে নাতাশার ঘরে চলে যায়। তুলি দেখল নাতাশা ওর ঘরে নেই, হয়তো ছাদে চলে গিয়েছে সাইমনের সাথে ফোনে কথা বলতে বলতে। এই সুযোগে ড্রয়ার থেকে বোরকা নিকাব নিয়ে তৈরি হয়ে পার্স নিয়ে ঘর ছেড়ে বের হবার পর শিমুলের মুখোমুখি হলো তুলি। তুলি ভেবেছিল হয়তো শিমুল কিছু জিজ্ঞেস করবে, কিন্তু না, শিমুল কিছু জিজ্ঞেস করেনি, বরং পাশ কাটিয়ে ও রুমের দিকে হেঁটে চলে যাচ্ছে। তুলি স্বস্তির নিঃশ্বাস ফেলে সিঁড়ি বেয়ে নিচে নেমে দেখল ড্রয়িং রুমে কেউ আছে নাকি। না, কেউ নেই। এই সুযোগে তুলি সদর দরজা পেরিয়ে বাড়ি থেকে বের হয়ে মেন রোডে গিয়ে দাঁড়িয়ে রিকশার জন্য অপেক্ষা করছে। খালি রিকশা পাবার পর উঠে বসল তুলি। নাতাশা তুলিকে দেখছি না যে? শিউলি নিজের মেয়ের প্লেট রুটি দিয়ে কথাটি জিজ্ঞেস করলেন।
তুলি আর আমি একসাথে তো সকাল থেকে কাজ করলাম। ছাদে গিয়েছি হয়তো। না, আমি তো একটু আগে ছাদ থেকে এলাম। তুলি ছাদে নেই। তুলির মা চিন্তিত ভঙ্গিতে কথাগুলো বললেন। এত বড় মাইয়ের লাগিয়া কি এর এত টেনশন করো বড় বৌমা? তোমার মাইয়া কি দুধের শিশু? তুলির দাদির কথাটি শেষ করা মাত্র শিমুল ডাইনিং টেবিলের কাছে উপস্থিত হলো। শিমুল ওর নানির পাশের চেয়ারটি টেনে বসল। শিমুলকে দেখে উপস্থিত সবাই কথা বন্ধ করে যার যার মতো করে খাবার খাচ্ছে। শিমুল তুলির মায়ের মুখের দিকে তাকিয়ে দেখল ওর মামির মুখ মেয়ের চিন্তায় এইটুকুন হয়ে আছে। মা, আজ আমার সকালে যাত্রাটা নষ্ট হয়ে গেল। এখন কি করা যায় বলো তো? নাতির মুখ থেকে এহেন কথা শুনে হালিমা বেগম শিমুলের কথা সায় দিয়ে বললেন, হ ভাই, আমিও সকালে তোগো বাইত পা রাহনের পর ওই পোড়ো কপালির মুখটা দেখছি। তোর আর আমার আজকের যাত্রা একেবারে শেষ। বড় বৌমা যতদিন এই বাইত থাকবা, তোমার ওই বিধবা মাইয়ারে কইবা সকাল সকাল ওর মুখ কাউরে না দেখাইতে। আর শিউলি, তোর এই জীবনও বোঝাইতে পারম না। তোর মাইয়ার বিয়ার শুভকামে একটা বিধবা মাইয়ার হাত লাগাবি? নিজের শাশুড়ির কাছ থেকে নিজের মেয়ের সম্পর্কে এমন কথা শুনে অজর ধারে কাঁদছেন। দাদি, আমি কিন্তু একবারও তুলির নাম বলিনি। আমি বলেছি তোমার কথা। কারণ সাত সকালে ঘুম থেকে জেগে তোমার পাশে বসে আমাকে নাস্তা খেতে হচ্ছে। তুমি তো আবার তুলির মতো বিধবা। তুলি বিধবা হলো আজ 2 বছর, আর তুমি 25 বছর ধরে। মা, তোমার মাকে আর তোমার ভাইজিকে একই ঘরে থাকতে দেবে যতদিন পর্যন্ত নাতাশার বিয়ে না হচ্ছে। নাতাশার বিয়ের কোনো জিনিসে তোমার হাত যেন না লাগে নানি। এইসব তুই কী কইতাছস? অবাক হয়ে নিজের নাতির দিকে তাকিয়ে প্রশ্ন করলেন হালিমা বেগম। আমি তো এই ব্যাপারে জানতাম না, কিন্তু আজ সকালে দেখলাম তুমি তুলিকে যাত্রার ব্যাপারে কথা বলছো। এখন ভেবে দেখলাম তুলি এই সমাজের যেই ক্যাটাগরির মানুষ, তুমিও সেই একই ক্যাটাগরির মানুষ নানি। বিধবা বিধবাই হয়, হোক সে যুবতী, হোক সে বৃদ্ধা। কথাগুলো বলে চেয়ার ছেড়ে চলে যেতে গিয়েও থেমে গেল শিমুল। ঘাড় ঘুরিয়ে তুলির মায়ের দিকে তাকিয়ে বলল, মামি, তুলি বোরকা পরে একটু আগে কোথায় যেন চলে গিয়েছে। আপনি কল করে জিজ্ঞেস করে আমাকে জানান, আমি গিয়ে ওকে নিয়ে আসব। শিমুল ওর ড্রয়িং রুমে সোফায় বসে টেলিভিশন দেখতে বসে পড়ল। ডাইনিং টেবিলের বসা প্রত্যেকটি সদস্য হালিমা বেগমের দিকে তাকিয়ে আছে। হালিমা বেগম মাথা উঁচু করতেই সবাই ঘাড় নিচু করে খাবার খেতে লাগলো। আমার বাবা আব্দুল মান্নান প্রবাসে থাকাকালীন মৃত্যুবরণ করেন। ছোট থেকে বাবার আদর না পেয়ে বড় হয়ে ওঠা আমি আর আমার বড় আপু কণা বাবার মৃত্যুর খবর পেয়ে যেন পাথর হয়ে গিয়েছিলাম। কারণ আমাদের 2 বোন এতটুকু বিশ্বাস করতাম, আজ না হোক কোনো একদিন বাবা প্রবাস জীবন শেষ করে আমাদের কাছে ফিরে আসবে। বাবার লাশ কিভাবে দেশে ফিরিয়ে আনবে এই নিয়ে আমার মা নীলুফা বিভিন্ন জায়গায় ঘুরে ফিরে খালি হাতে বাড়িতে ফিরে আসেন। 1 মিনিট, আপনার মা কেন বিভিন্ন জায়গায় গিয়েছিলেন? আপনার পরিবারের কেউ নেই? আমাদের পরিবার ছিল যতদিন আমার বাবার পরিশ্রমের টাকা ওনাদের ব্যাংকে জমা হতো। আমার বাবার মৃত্যুর খবর জানার পর আমার ছোট চাচার পরিবার আসেনি, কারণ ওনার 2 ছেলের পড়াশোনা আছে। আমাদের কান্নাকাটি দেখলে ওদের মস্তিষ্কে চাপ পড়বে, এরকম কিছুর অজুহাত দেখিয়ে আমার চাচি আর ওনার 2 ছেলে আসতে চায়নি। চাচা এসেছিলেন যখন ওনাদের আমার প্রয়োজন ছিল না। আপনার বাবার লাশ দেশে ফিরিয়ে আনতে পেরেছেন? আমার ফুফাতো ভাই পুলিশ অফিসার আলফাজ শেখ শিমুলের বন্ধু ইশফাক নওয়াজের সাহায্যে আমার বাবার লাশ দেশে ফিরিয়ে আনতে পেরেছি। বাবার মৃত্যুর দীর্ঘ 1 মাস পর বাবার লাশ যেদিন দেশে আসে, তখন আত্মীয় অনাত্মীয় সবাই আমার বাবার লাশকে জানাজা দিতে এসেছিল। সবার সাথে আমার ছোট চাচা আসে। জানাজা শেষে দাফন সম্পন্ন হবার পর আমার মা বোন আমাকে সান্ত্বনার বাণী শুনিয়ে দাদিকে সঙ্গে নিয়ে চলে যায়। 4 দিন পর আমার বড় আপু আর স্বামী চলে যায় বাড়িতে। থেকে গেলাম আমি আর আমার মা। ইশফাকের সাথে লাভ ম্যারেজ নাকি অ্যারেঞ্জ ম্যারেজ ছিল? ইশফাকের সাথে আমার অ্যারেঞ্জ ম্যারেজ হয়। আমাদের পরিবারকে উনি সাহায্য করার কারণে আমার মা ওনাকে বেশ স্নেহ করত। বছরের অধিকাংশ সময়ে আমার ফুফাতো ভাইয়ের সাথে উনি আমাদের বাসায় আসতেন। এইভাবে চলতে চলতে আমার এসএসসি পরীক্ষার রেজাল্ট বের হবার 1 সপ্তাহ পর ইশফাকের পরিবার আমাদের বাড়িতে আসে আমার জন্য ইশফাকের বিয়ের প্রস্তাব নিয়ে। সব দিক দিয়ে বিবেচনা করে আমার মা আমার কাছ থেকে সম্মতি নিয়ে ইশফাকের সাথে আমার বিয়ের সিদ্ধান্ত নেয়। ধুমধাম আয়োজন আমাদের বিয়ে সম্পন্ন হয়। বিয়ের আনুষ্ঠানিকতা শেষ হবার পর বরযাত্রীবাহী গাড়ি রওনা হয় আমার শ্বশুরবাড়ির উদ্দেশ্যে। কিন্তু বরযাত্রীর গাড়ি আমার শ্বশুরবাড়িতে পৌঁছায়নি,
কারণ রাস্তায় মালবাহী ট্রাক সামনের দিক থেকে এসে আমাদের গাড়িকে ধাক্কা দিলে গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে যায়। এরপরের ঘটনা আমার জানা নেই। হুঁশ আসার পর নিজেকে হসপিটালের বেডে আবিষ্কার করি। অ্যাক্সিডেন্টে আমার ডান হাত ভেঙে যায়। আমার মা আর বড় আপুকে আমার বেডের পাশে দাঁড়িয়ে অঝরে কাঁদতে দেখেছি আমার জন্য। কিন্তু সেদিন আমি নিজের থেকেও ইশফাকের জন্য বেশি চিন্তা হয়েছিল। ইশফাকের খবর জানতে চাইলে মা বলে ইশফাকের মাথা ফেটে যাবার কারণে প্রচুর রক্তক্ষরণ হবার কারণে 2 ব্যাগ রক্তের প্রয়োজন, কিন্তু এবি পজিটিভ ব্লাডের ডোনার কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। হুট করে আমার মনে পড়ে গেল আমার ফুফাতো ভাই শিমুলের ব্লাড গ্রুপ এবি পজিটিভ। আমি মায়ের কাছে মোবাইল নিয়ে কল করলাম শিমুল ভাইয়ের কাছে, কিন্তু উনি রিসিভ করেনি। 1 ঘন্টা লাগাতার কল করার পরও যখন শিমুল কল রিসিভ করলো না, তখন হাল ছেড়ে দিয়ে মায়ের মুখের দিকে তাকিয়ে রইলাম। এমন সময় আমার বড় আপুর স্বামী এসে আমাকে বললেন, তুলি, ইশফাক আমাদের সবাইকে ছেড়ে এই পৃথিবী থেকে বিদায় জানিয়ে চলে গিয়েছে। ইশফাকের বোন, ইশফাক, গাড়ির ড্রাইভার কেউই বাঁচেনি। ভাগ্যের জোরে আমি বেঁচে আছি। সেই ঘটনার 1 সপ্তাহ পর ইশফাকের বাবা মারা যায় হসপিটালে চিকিৎসাধীন অবস্থায়। কথাগুলো শেষ করে সামনের টেবিলে রাখা 1 গ্লাস পানি ঢকঢক করে পান করল তুলি। শিমুলের ব্যাপারটা কেমন খটকা লাগছে তুলির। ও তো এমন ছেলে নয় যে কারো বিপদ শুনেছে আরও হাত গুটিয়ে বসে আছে। আজকের দিনে চাকরির বাজারে এসএসসি সার্টিফিকেটে চাকরি পাওয়া যায় না তুলি। তবুও আমি চেষ্টা করব, তুমি দুশ্চিন্তা করো না। ধন্যবাদ ম্যাম, আমি চলি, এসো। তুলি বের হয়ে গেল ওর বাংলা টিচার ফারজানা হকের ফ্ল্যাট থেকে। রাস্তার মোড়ে এসে দাঁড়াতেই তুলির মোবাইল বেজে উঠল। তুলি পার্স থেকে মোবাইল বের করে দেখলো ওর মা কল করেছে। তুলি রিসিভ করে ওর মাকে বলল, মা, আমি একটু আমাদের বাড়িতে যাব। তুই এখন কোথায় আছিস? বিকেলে এসে বলছি। কল কেটে দিয়ে রিক্সা ডেকে উঠে বসলো তুলি। তুলি আমাদের ফ্ল্যাটে গিয়েছে, বিকেলে ফিরে আসবে। শিমুল টেলিভিশনে নিউজ দেখছিল। এমন সময় তুলির মায়ের কাছ থেকে কথাটি শুনে দীর্ঘশ্বাস ফেলে মাথা নাড়িয়ে সায় জানিয়ে টিভির দিকে তাকিয়ে রইল। আনুমানিক রাত 11টা বাজে। শিমুল রাস্তায় দাঁড়িয়ে আছে শীতের মধ্যে। চারদিকে আজ সাজ সাজ রব। নতুন ইংরেজি বছরকে বরণ করে নেবার জন্য এক একজনের এক এক পরিকল্পনা। তুলি ঘরে বসে আছে মন খারাপ করে, কারণ ওর মায়ের সাথে আজ অভিমান করে আছে। প্রত্যেক বছর 31শে ডিসেম্বরের রাতে ওর মা ওকে সন্ধ্যার পর ছাদে যেতে দেয় না। এমন সময় কলিং বেল বেজে উঠলে তুলির মা উঠে গিয়ে দরজা খুলে দিতে শিমুল হাসি মুখে সালাম দিয়ে ঘরে প্রবেশ করে বলল, মামি, তুলি কই? আর কোথায়? ঘরে গাল ফুলিয়ে বসে আছে। এত বড় হয়ে গেছে, তারপরও শখ মেটে না। এখন আর ছাদে গিয়ে ফানুস উড়ানোর বয়স আছে ওর? এটা বলেছি দেখে কান্নাকাটি করে রাতের খাবার না খেয়ে বসে আছে। মামি, আমি তুলিকে সাথে করে আমাদের বাড়িতে নিয়ে যাই। নাতাশা আর মা অপেক্ষা করছে তুলির জন্য। কিন্তু মামি, নাতাশা তো কাঁদবে, সাথে তুলিও কাঁদবে। এটা কি দেখতে ভালো লাগবে আমাদের? তাছাড়া বছরের শুরুতে ওদের মন খারাপ করতে না দেওয়াই ভালো হবে। আচ্ছা, নিয়ে যাও, আমি তুলিকে ডেকে নিয়ে আসছি। তুলির মা গিয়ে তুলিকে শিমুলের কথা বলতে তুলি খুশিতে লাফাতে লাগলো। গায়ে শাল জড়িয়ে ঘর ছেড়ে বের হয়ে শিমুলের সামনে গিয়ে বলল, আমরা কি সত্যি আজ ফানুস উড়াবো? তুলির প্রশ্নের উত্তরে শিমুল চোখের ইশারায় হ্যাঁ জানাতেই তুলির চোখে মুখে খুশি রেখা দেখা যাচ্ছে। ভালো মতো নাক মুখ ঢেকে বাইকে উঠিস, বাইরে যে ঠান্ডা পড়েছে। ঠিক আছে মা। তুলি ওর মায়ের গালে চুমু দিয়ে শিমুলের সাথে বের হয়ে যায়। রাস্তায় দাঁড় করিয়ে রাখা বাইকে উঠে বসলো শিমুল। এরপর হেলমেটটা নিয়ে তুলির মাথায় পরিয়ে দিয়ে বলল, নে, এবার উঠে বসে পড়। তুমি পড়বে না? আমার লাগবে না। এখন বেশি কথা না বলে জলদি ওঠ, দেরি হয়ে যাচ্ছে। 12টা বাজতে আর 20 মিনিট বাকি। শিমুল কথাটি বলে তুলির হাত ধরে বাইকের পিছনে বসিয়ে দিল। তুলি শিমুলের কাঁধে হাত রেখে শক্ত হয়ে বসতেই শিমুল বাইক স্টার্ট করে বাড়ির পথে রওনা হলো। বাড়ির সামনে এসে বাইক দাঁড় করিয়ে তুলির হাত ধরে বাড়ির ভেতরে ঢুকে সিঁড়ি বেয়ে ছাদে চলে গেল। তুলি আর শিমুল গিয়ে দেখল নাতাশা আর শিমুলের বাবা মা আগে থেকে সব কিছুই তৈরি করে রেখেছে। নাতাশা তুলির হাত ধরে ছাদের এক পাশে গিয়ে দাঁড়িয়ে আছে। 12টা বাজতে একে একে ফানুস উড়িয়ে দিল নাতাশা আর তুলি। উড়ন্ত ফানুসের দিকে উচ্ছ্বসিত নয়নে তাকিয়ে আছে তুলি আর নাতাশা। ফানুস উড়ানো শেষ করে সবাই ছাদ থেকে নেমে যাচ্ছে। এমন সময় শিমুল তুলিকে ডাক দিয়ে বলল, এই তুলা, শোন। শিমুলের মুখে তুলা নাম শুনে তুলির মেজাজ বিগড়ে গেল। নাক ফুলিয়ে শিমুলের সামনে দাঁড়িয়ে বলল, আমার নাম তুলি, তুলা না শিমুল ভাই। তোকে তুলা নামে ডাকতে ভালো লাগে আমার। আমি যে তোর ফানুস উড়ানোর স্বপ্ন পূরণ করতে সাহায্য করলাম, এর বিনিময়ে আমাকে কি দিবি? তোমাকে কি দেব আমি?
তোর সাধ্যের মধ্যে চাইব তোলা। বলো কি চাও? আজ থেকে 5 বছর পর তুই আর আমি এই ছাদে ঠিক এইখানটায় পাশাপাশি দাঁড়িয়ে ফানুস উড়াবো। প্রমিস? ওকে প্রমিস। কিন্তু শিমুল ভাইয়া, তখন তোমার বিয়ে হয়ে যাবে। তোমার বউ কি আমাকে তোমার সাথে দাঁড়িয়ে ফানুস উড়াতে দিবে? তুলির এমন প্রশ্ন শুনে সেদিন শিমুল কিছুই বলেনি। যদি বলতো তবে আজ ওদের দিনগুলো অন্যরকম হতো। মোবাইলের রিংটোনে কল্পনার জগৎ থেকে বের হয়ে এলো শিমুল। মোবাইল হাতে নিয়ে দেখলো ওর বন্ধু রুমিল কল করেছে। কল রিসিভ করে শিমুল বলল, অপেক্ষা কর, আমি আসছি। কল কেটে বাড়ি থেকে বের হয়ে গেল শিমুল।